প্রশ্ন করেছি, প্রশ্নটা এখন মানে ডিপার্টমেন্টের থেকে আর কি ডিসিশন যে ওখানে আপনাদের অবজেক্টিভ দেওয়া হয়, তো তো সেই কারণে হচ্ছে কি যে আমি অবজেক্টিভ দিয়েছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে এসে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ করেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। অবজেক্টিভ দিয়েছি কিছু। অবজেক্টিভসের একদম ডিরেক্ট ওখান থেকেই সবগুলো আসবে না, তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, বাট ওইটা রিলেটেডই আসবে। হয়তো 2-3টা ইয়ে হতে পারে, একদম কমনও পড়তে পারে, বাট সবগুলো ওখান থেকে কমন পড়বে না। তো 50টার একটা সাজেশন দিয়েছি, মানে আমি করেছি, এখন যে আমি আপলোড করে দিব। আর কোশ্চেনের হচ্ছে একটা সাজেশন দিয়ে দেবো আজকে, যেহেতু আজকে লাস্ট ক্লাস আমাদের, আমি সাজেশন দিয়ে দেবো, ওই ওয়াইজ বললেই হয়ে যাবে আশা করি। এটাই কোশ্চেনগুলো অ্যান্সার ইয়েতেই আছে এখানেই। আচ্ছা, আমি অ্যান্সার তাহলে বলে দিব অ্যান্সার কীভাবে করবেন আপনারা। ওকে, সো আমাদের কোশ্চেন মানে আমাদের টপিক ছিল হচ্ছে ডিএসএসের, মানে ডিসিশন সাপোর্ট সিস্টেমের। ডিসিশন সাপোর্ট সিস্টেমে মেনলি আমরা মানে মেইন স্লাইড যেটা পড়েছিলাম তার মধ্যে একটা টপিক বাকি ছিল এক্সপার্ট সিস্টেম, ওটা একটু দেখাচ্ছি। মেনলি এক্সপার্ট সিস্টেম হচ্ছে একটা সিস্টেম যেটা আমাদের নলেজকে কাজে লাগিয়ে মেশিনকে ওই ধরনের ওয়েতে তৈরি করে। লাইক আমি যে কাজটা করছি বা আমি যে ম্যাথটা বা যে প্রবলেমটা সলভ করতে পারছি, সে একই ধরনের প্রবলেম মেশিনও সলভ করতে পারি কিনা, বা মেশিনকে ওই ধরনের অ্যাক্টিভিটিতে আমরা নিতে পারি কিনা, ওই ধরনের কাজে আমরা ইমুলেশন করতে পারি কিনা। সো সেটাই হচ্ছে এক্সপার্ট সিস্টেম। ইয়েস, ইমুলেট দ্য নলেজ অফ আ হিউম্যান এক্সপার্ট, সলভ প্রবলেমস, মেক ডিসিশনস ইন আ রিলেটিভলি ন্যারো ডোমেন। বিষয়টা হচ্ছে কি যে আমি যখন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো কিছুর উপর বেস করে ডিসিশন নিই, ঠিক একইভাবে এক্সপার্ট সিস্টেমের থ্রুতেও একটা মেশিনকে আমরা এইভাবে বোঝাই যে মেশিনটা আমাদের মতো করে ডিসিশন নিতে পারে কিনা। আপনারা বলতে পারেন যে ডিসিশন সাপোর্ট সিস্টেমে ইএসের কী দরকার, এক্সপার্ট সিস্টেমে আমার প্রয়োজনটা কী? প্রয়োজনটা হচ্ছে আপনি যখন অনেক বেশি কাজ করছেন, তো তখন আপনার জন্য কোনো একটা বিষয়ে ডিসিশন নেওয়া, কারণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মনে করেন যে আপনি বললেন, আমি একদম সহজ রিপোর্টই বলি যে ওয়েদার নিয়ে আপনি কাজ করবেন। আগামীকালের ওয়েদার ইটস ওকে। সো আগামীকালের ওয়েদার কী হবে? সো আগামীকালের ওয়েদারটা কী হতে পারে, যেহেতু এখন একটা বৃষ্টির মৌসুম চলছে বা আবার চলছে না, আগামীকালের ওয়েদারটা কী হতে পারে এইটা যদি আমরা নির্ণয় করতে চাই, সো দ্যাট আমাদের কোন কোন বিষয় সম্পর্কে ধারণা হলে ভালো হয় বলেন তো? মানে কী কী জিনিস আমাদের প্রোটোকল হিসেবে থাকলে ভালো হয়, বা মানে প্যারামিটার, প্রোটোকল প্যারামিটার আর কি। আচ্ছা, স্ট্যাটিস্টিক্যালি ডেটা, প্রিভিয়াস ইয়ারের রেকর্ড, বা হ্যাঁ আজকের রেকর্ড, আরও কয়েকটা বলেন। আমি যদি বলি যে গত সপ্তাহের রেকর্ডটা দেখলাম, গত মাস দেখলাম, এই পুরো বছর দেখলাম, এই বছরগুলার তে গত বছরে কি হয়েছিল সেটাও দেখলাম, এরপরে গত 10 বছরে কি হয়েছে সেটাও দেখলাম, এরপরে গত 10 বছরের এই রিপোর্টটা আমি আরও কয়েকটা দেশে দেখলাম, মহাদেশে দেখলাম, তাহলে কি আমার অ্যাকুরেসি আরও বাড়লো না? যত বেশি আমি যে ডেটাটা কি করতে, তত বেশি আমার অ্যাকুরেসি বাড়তেছে। দ্যাট মিনস হচ্ছে আগামীকালের কথাটা আমি যদি শুধুমাত্র গত মাস চিন্তা করে বলি তাহলে একটা আসবে, আবার কারণ এটার মধ্যে তাহলে অবভিয়াসলি ডিস্টরশন থাকবে। বাট আমি যদি গত 10 বছরটা চিন্তা করে বলি, আরও একটু হলেও বিষয়টা হয়ে যাবে। তাহলে এতগুলো জিনিস নিয়ে কাজ করা আমার পক্ষে, এখন আগামীকাল হচ্ছে কি আমাকে বলতে হবে, আগামীকালেরটা আমাকে দিতে হবে বা জানাতে হবে আগামীকাল ওয়েদার রিপোর্ট কী আসবে, সে আমাকে আজকে বলতে হবে। তাহলে আমি এতগুলো রিপোর্টকে কালেক্ট করে করে বলাটা অবভিয়াসলি ডিফিকাল্ট। সো তাহলে কি আমার এমন একটা জিনিস দরকার, এমন একটা এক্সপার্ট সিস্টেম দরকার যেটা কিনা আমার জন্য আমার হয়ে ডিসিশন সাপোর্ট সিস্টেমটা মেক করতে পারে। ডিসিশন আমি দিব, বাট আমাকে সহায়তা করতে পারে, সহায়ক কোনো সাপোর্টিভ সিস্টেম লাগবে।
এই জন্য বলা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম। সো এই সাপোর্ট সিস্টেমের জন্য আমরা যে মেশিনগুলোকে ইউজ করি বা যে সিস্টেমগুলোকে ইউজ করি এআই এর থ্রুতে, সেগুলোকে বলা হয় এক্সপার্ট সিস্টেম। সো ডোমেন হচ্ছে কি স্পেসিফিক এরিয়া অফ নলেজ, যে কোনো একটা স্পেসিফিক, যেমন আমি বললাম ওয়েদারের কথা, যেমন আপনি একটা কাজ দিচ্ছে হচ্ছে ইয়া নিয়ে ডিপ নিউরাল নেটওয়ার্ক নিয়ে। প্রিন্স, আমি একটা ছোটো অ্যাসাইনমেন্ট হচ্ছে তাদেরকে দিয়েছিলাম, একটা অ্যাসাইনমেন্ট হয়তো আপনার জন্য থাকবে, মোটমাট 3 থেকে 4টা অ্যাসাইনমেন্ট থাকবে আর কি আমাদের, তো আর একটা প্রজেক্ট থাকবে ছোটোখাটো। তো আচ্ছা, পাওয়ার বিআই, যে বিআই মানে কি বিজনেস ইন্টেলিজেন্স? পাওয়ার বিআইতে ডাটা অ্যানালাইসিস করা হয়, ঠিক আছে, কিন্তু বিআই কি বিজনেস ইন্টেলিজেন্স কিনা মনে হলো আজকে। এআই যদি আর্টিফিশিয়াল হয়, বিআইতে মনে হয় বিজনেস ইন্টেলিজেন্স। আচ্ছা, হতে পারে। যাক, দেন হচ্ছে কি নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক বিষয়টা কি? নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে আমি যে চিন্তা করি, আমার চিন্তাটা, ধরেন আমি যখন কোনো কিছু নিয়ে চিন্তা করতেছি, আমার মাথা থেকে কোনো কিছু চিন্তা থেকে আউটপুট বের হচ্ছে, তখন আমার মাথার বেশ কয়েকটা পয়েন্ট কাজ করে, লোব কাজ করে। আমার ব্রেনের কয়েকটা অনেকগুলো লোব আছে, আবার 2টা পার্টে ভাগ আছে, একটাকে বলে হোয়াইট, একটাকে বলে গ্রে পার্ট। সো এই পাশে দুই পাশে ভাগ আছে, বাট তার মধ্যে অনেকগুলো লোব আছে। এক একটা লোব এক একটা কাজ করে। কী কাজ করে? যেমন মনে করেন যে আমি আপনাকে চিনতে পারতেছি, এটা একটা লোবের কাজ। আমি কোনো একটা প্রবলেম সলভ করতে পারতেছি, এটা একটা লোবের কাজ। আমি একটা ভাষা বুঝতে পারতেছি, এটা লোবের কাজ। আমি একটা কি বলে যে মানে ম্যাথমেটিক্যাল কোনো কাজ করতে পারতেছি, বা মেন কথা হচ্ছে কি এক একটা লোব এক একটা পোর্শনের কাজ করে। তো ব্রেনের মধ্যে কী থাকে? নিউরন থাকে। এই নিউরনগুলা সবার সাথে কানেক্টেড নেটওয়ার্কের মতো, এই জন্য এটাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। এই নিউরাল নেটওয়ার্কটা মেশিনের মধ্যে দেওয়া যেতে পারে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। অর্থাৎ আমি যেভাবে চিন্তা করতেছি কোনো বিষয় নিয়ে, ঠিক সেভাবে আমি মেশিনকে চিন্তা করাতে পারছি কিনা। এই নিউরাল নেটওয়ার্কটা কেন দরকার? বিকজ অফ এক্সপার্ট সিস্টেমকে কাজে লাগাতে গেলে আমার নিউরাল নেটওয়ার্কের প্রয়োজন। আপনাদের ডিটেলসে যাওয়া লাগবে না, আমি শুধুমাত্র হচ্ছে কি এটা ধারণা দিচ্ছি যে এই জিনিসগুলো কীভাবে কাজ করে। সো নিউরাল নেটওয়ার্ক ইজ এ প্রোগ্রাম দ্যাট ইমুলেটস হাউ দ্য হিউম্যান ব্রেইন ওয়ার্কস। কীভাবে মানুষের ব্রেইনটা কাজ করে, সেই কাজটা যার থ্রুতে জানা যায়, সেটাই হচ্ছে কি নিউরাল নেটওয়ার্ক। আচ্ছা, দেন ESS আর পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, যেটা একটু বলতেছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট। রিসার্চ, এআই ফোকাসেস অন মেথডস অ্যান্ড টেকনোলজিস দ্যাট ইমুলেট হাউ হিউম্যানস লার্ন অ্যান্ড সলভ প্রবলেমস। অবভিয়াসলি কীভাবে প্রবলেমকে সলভ করা লাগে, করতে পারি, সেটা হচ্ছে কি ES এর একটা পার্ট। নলেজ বেজ, আচ্ছা নলেজ বেজ জিনিসটা কি? নলেজ বেজ জিনিসটা হচ্ছে কি, আমি যে ওয়েতে প্রবলেমটাকে সলভ করলাম, লাইক আমি বললাম যে আপনারা তো সবাই ইসের সাথে পরিচিত, ফ্যাক্টোরিয়ালের সাথে পরিচিত না? ফ্যাক্টোরিয়াল মনে করেন আমি বললাম যে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? যে 4 × 3 × 2 × 1 × মানে 1, এই পর্যন্ত আমি গুণ করলে যে অ্যান্সারটা হয়। তো এটা আমি কীভাবে করছি, কোন ওয়েতে সলভ করছি? আমি সলভ করার আমার ওয়েটা কি? হয়তো প্রিন্স করতে পারে যে আমি বললাম যে 2 সংখ্যাটা হচ্ছে ইভেন, 1 সংখ্যাটা অড। কীভাবে বের করি? ওইটা কি? মানে ইভেন অড নাম্বার বের করা, যেটা আমি যদি 2 দিয়ে ভাগ দিই, কোনো কিছুকে 2 দিয়ে ভাগ দেওয়ার পর যদি ভাগ শেষ 0 হয়, দ্যাট মিনস হচ্ছে কি সেটা আমার ইভেন নাম্বার। আর যদি ভাগ শেষ 1 হয়, তাহলে হচ্ছে কি সেটা অড নাম্বার। এই যে আমি যে ভাবতেছি, আমি এটা মেশিনকে ভাবাতে পারি না। এই যে 4 3 2 × 1 হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে রিকার্সিভ ফাংশন বা রিকার্শন বলা হয়। তো কীভাবে করে কাজটা? যে আমি বললাম যে 4 × 4 - 1 ফ্যাক্টোরিয়াল, আবার বললাম 4 এটাকে বিয়োগ করলে 3 হচ্ছে, 3 × 3 - 1 ফ্যাক্টোরিয়াল, আবার বললাম 4 × 3 × 2 × 2 - 1 ফ্যাক্টোরিয়াল, 4 × 3 × 2 × 1 × 1 - 1 ফ্যাক্টোরিয়াল। এখন 1 - 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কিন্তু 1, 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কিন্তু 0 না, 1। সো 4 × 3 × 2 × 1 × 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখেন আমি যে ওয়েতে কাজগুলো করছি, এই ওয়েটাকেই আমি যদি প্রত্যেকবার কল করতেছি, বা আমি বুঝতে পারতেছি কিনা যে তার মানে কি? আবার ধরেন আমি যদি ফিবোনাচ্চি নাম্বার বলি যে 0 1 1 2 3, না সরি 3, ঠিক আছে, 3 5 8
13, 21, এটি মনে আছে আপনাদের? আচ্ছা, তার মনে হয় ফার্স্ট দেখছেন, এটাকে বলা হয় ফিবোনাচ্চি নাম্বার। ফিবোনাচ্চি মানে হচ্ছে আগের দুটা সংখ্যাকে যোগ করে, এই দুটো যোগ করে এইটা, এই দুটো যোগ করে এইটা, এই দুটো যোগ করে এইটা, প্রিন্স তাকান তো, 5 আর 8 যোগ করে এটা, 8, 13 যোগ করে এটা, এই যে আমি যে দুইটাকে যোগ করে আগাচ্ছি, দ্যাট মিন্স কি n ইন্টু n প্লাস n ইন্টু n মাইনাস 1, মানে n প্লাস n মাইনাস 1। এখন যেটা আছে তার সাথে হচ্ছে এটা যদি n হয় তাহলে এটাকে n মাইনাস 1 ধরলাম, তাহলে n আর n মাইনাস 1 যোগ করে হবে হচ্ছে কি পরেরটা n প্লাস 1টা, তাহলে n প্লাস 1 কে এটা, মানে এই সংখ্যাটা হচ্ছে কি প্রিভিয়াস দুইটার যোগফল। তাহলে এই যে আমরা জিনিসটা বের করলাম, অথবা আমি বললাম যে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 10, এটা কত হবে অ্যান্সারটা? এটা আমি বললাম যে এটা অ্যান্সারটা কত হবে, এটা কীভাবে বের করতে পারি? হয় সবগুলা যোগ করব, অথবা একটা সূত্র করতে পারি কি n ইন্টু n প্লাস 1/2, এর মান হচ্ছে 10 ইন্টু 10 প্লাস 1/2 মানে কত হয় 10 ইন্টু 11/2, 5 11 55, এটাও করা যায়। আবার সবগুলো একটা একটা করে যোগ করলেও কিন্তু দেখেন আপনারা 55 আসবে। তাহলে এই যে আমি নলেজটা খুঁজে বের করলাম, মনে করেন আমি সূত্র বললাম a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমি বললাম, তো এটা কোনো না কোনো জায়গায় কাজে লাগতেছে না, তো এটা হচ্ছে কি আমার নলেজ। এই নলেজটাকে যদি আমি এটাকে ইউজ করি তাহলে আমি এটা রেজাল্ট পাবো। ইফ দেন রুলস, অর্থাৎ এই রুলসটা যদি আমি মেশিনকে শিখাই দিতে পারি বা এই নলেজটা যদি আমি মেশিনকে দিতে পারি, এটা কি বলা হয় নলেজ বেজ ইউজড বাই অ্যান ইএস, অর্থাৎ এ কালেকশন অফ ফ্যাক্ট। আমি যদি এটাকে একটা ফ্যাক্ট ধরি তার মানে কি অবভিয়াসলি এটার অ্যান্সার বের করার জন্য এটা একটা ফ্যাক্ট না, এটা একটা ফর্মুলা না। আমি যদি বলি যে যদি বৃষ্টি হয় তাহলে আমি খেলতে যাব, এটা একটা ফ্যাক্ট আমি বললাম। যদি বৃষ্টি না হয় তাহলে যাব না, জাস্ট বললাম আর কি, তো এটা একটা ফ্যাক্ট। যদি পরীক্ষা হয় তাহলে ক্লাসে যাব, মানে বললাম আর কি। সো এ কালেকশন অফ ফ্যাক্টস অ্যান্ড দ্য রিলেশনশিপস অ্যামং দেম। সো জিনিসগুলোর মানে যদি বৃষ্টি হয় তাহলে আমি যাব, তাহলে কি এই দুটোর মধ্যে আমি কানেকশন করে দিলাম না ইফ দেন দিয়ে, ইফ হয় দেন আমি যাব। ইফ যদি আমি এটা করি তাহলে হচ্ছে আমার এটার অ্যান্সারটা মিলবে। দ্যাট মিনস কি আমি রুলসকে দিয়ে দিলাম, আমার যে ইফ আর দেন রুলস এখানে এই জন্য বলা হচ্ছে বিল্ড অ্যাজ এ সিরিজ অফ ইফ দেন রুলস, অর্থাৎ আমি কয়েকটা রুলস তৈরি করতেছি ইফ আর দেন রুলস, যেটা হচ্ছে কি যে যদি আমি সবগুলো একটা একটা করে যোগ করি তাও যেমন আমার রেজাল্ট আসবে, আমি যদি ওই সূত্র বসাই তাও আমার রেজাল্ট আসবে। এই দুটো চাষ বুঝেন। ইনফারেন্স ইঞ্জিন বাদ দেন, ওটা তারপর বলি ইনফারেন্স ইঞ্জিন হচ্ছে কি যে মেইনলি এটা আপাতত বাদ দিই, ইনফারেন্স ইঞ্জিন এআইয়ের একটু তো আমি এখানে আপাতত রাখতেছি না, জাস্ট এই পর্যন্ত দেখেন বিল্ড অ্যাজ এ সিরিজ অফ ইফ দেন রুলস। আচ্ছা, তো দেন হচ্ছে কি অলরেডি নিউরাল নেটওয়ার্ক বলে ফেলছি যে নিউরাল নেটওয়ার্ক কি যে আমার ব্রেইনকে যে লার্ন করতে পারে বা ব্রেইন থেকে কোনো ডেটা বের করে বা ব্রেইন থেকে কোনো কিছুকে ডিসিশন নিতে পারা যে নেটওয়ার্কের থ্রুতে হয়, সেটাই হচ্ছে কি নিউরাল নেটওয়ার্ক। ইন্টেলিজেন্ট এজেন্ট হচ্ছে কি যে আমি যে ওয়েতে চিন্তা করে কোনো কিছু বের করতেছি, ঠিক একইভাবে আমি একটা সফটওয়্যার তৈরি করলাম, আমার এই সফটওয়্যারটাও আমার মতো করেই কোনো না কোনো ওয়েতে একটা প্রোগ্রামের বা কোনো কিছুর ইনপুট দিলে তার আউটপুট বের করতেছে, সেটাই হচ্ছে কি নিউরাল ইন্টেলিজেন্ট এজেন্ট। আচ্ছা, expert system have been implemented in many industries, medical diagnosis, medical management, বিভিন্ন জায়গাতে ইউজ করা হয়। আলঝেইমার ডিজিজ ডায়াগনোসিস, প্রিন্স আলঝেইমার নিয়ে কাজ করবেন? আলঝেইমার এটা ডিটেকশন কোনটা করেন? অ্যালঝেইমার তো একটা প্রোডাক্টই, অ্যালঝেইমার তো একটা প্রোডাক্টই, যেমন আমি এখন করতেছি হচ্ছে ডিসলেক্সিয়া নিয়ে। তো মানে অ্যালঝেইমার প্রোডাক্ট বলতেছি এই জন্যে যে আমি যে অ্যালঝেইমারটা ডিটেকশনটা বের করতে চাই, মনে করেন CNN দিয়ে বা RNN দিয়ে, আমি তো আপনার দিচ্ছি হচ্ছে DNN, তাই না, ডিপ নিউরাল নেটওয়ার্ক, তাই না? তো RNN মানে হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, CNN হচ্ছে যে
কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে কি যে ইমেজ নিয়ে কাজ করে। মানে ধরেন যে আমি আপনার কোনো ডিজিজ আছে কিনা, ধরেন একটা পাতা, কাঁঠাল পাতার মধ্যে কাঁঠালের কোনো ডিজিজ আছে কিনা এটা বের করার জন্য ওই পাতার বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি নিব, অসুস্থ পাতার ছবি, সুস্থ পাতার ছবি, তারপরে মানে অসুস্থ পাতার কোন পোর্শনে যে কী ধরনের হচ্ছে, বা পাতা মরে গেলে কেমন হয়, তো শুরুর ক্ষেত্রে কেমন, শেষের ক্ষেত্রে কেমন, মানে প্রত্যেকটা ধাপ যদি আমি বের করি, লাইক এরকম আর কি, যে মশা ডেঙ্গু ছড়াচ্ছে, যে কোন পর্যায়ে গেলে মশা এই ধরনের কাজগুলো করে, আমি সবগুলা ডিটেক্ট করতে পারলাম, ডিটেকশনটা। তো ওইটা হচ্ছে কি CNN দিয়ে করে, মানে কনভলিউশনাল নিউরাল, অর্থাৎ ছবি থেকে, পিকচার থেকে হচ্ছে কি আমরা টেক্সটে যাই। যাক, ওইটা বিষয় না, আমি বলতেছি এই জন্য যে এক্সপার্ট সিস্টেম হচ্ছে কি একটা সিস্টেম যেটার মাধ্যমে হচ্ছে কি আমরা এই কাজগুলো করতে পারি। লাইক ডক্টর দেখে আর কি বলতে পারবে যে, মানে ডক্টর না দেখুক, ডক্টরের কাজগুলা আমি হয়তো অপারেশন করতে পারতেছি না AI দিয়ে, বাট আমি এটা বলতে পারলাম, বা মানে এক্সপার্ট সিস্টেম দিয়ে, সো আমি এটা বলতে পারলাম যে তার এই ধরনের কাজগুলার ক্ষেত্রে এরকম হতে পারে। কারণ আমি যদি প্রেডিকশন, ডিটেকশন এবং তার সলিউশনটা আমি জানি এবং মেশিনকে আমি সেটা দিতে পারি, তো কেন আমি ডিসিশন নিতে পারবো না? এখন আপনি বলতে পারেন যে স্যার ডিসিশনের ক্ষেত্রে আপনি এই ধরনের একটা এক্সাম্পল দিচ্ছেন, আপনি মার্কেট লেভেলের কোনো কিছু দিচ্ছেন না কেন? যেহেতু এটা আমাদের MIS, ইনফরমেশন সিস্টেম এবং কম্পিউটার বেসড, সো আমি টেকনোলজিক্যাল জিনিসপত্র দিয়েই কাজ করতে আমার বেশি ভালো লাগে। এটা পার্সোনাল যে আমি টেকনোলজিক্যালি যদি আমি থাকি, তাহলে হচ্ছে কি যে আপনারা দুজনই টেকনিক্যাল পারসন, একজন ট্রিপল, একজন CSE, সো আপনারা এটা ভালো বুঝবেন। ডাইরেক্ট প্রোডাক্টটা আমার গেলে গিয়ে না গেলে গিয়ে প্রোডাক্ট সম্পর্কে আমি তো ভালো জানি না। এখন একটা সাবান বিক্রি করতে কী লাগে সাবানওয়ালারাই ভালো জানে। সো আমার কাছে হচ্ছে কি আমি একটা চিপ নিয়ে কাজ করি, মনে করেন IC নিয়ে কাজ করি না, আপনি IC ভালো বুঝবেন, তো ওই কম্প্রেসার বুঝবেন, তো আপনার জন্য এই বিষয়টাকে এক্সপ্লয়েট করতে পারা, ম্যানিপুলেট করতে পারা ইজিয়ার। আমাকে সেদিন একটা প্রশ্ন করছিল একজন, যে দেখি এটা অ্যান্সারটা আপনারা দেন দেখি। একটা নন টেকনিক্যাল অডিয়েন্সের মধ্যে টেকনিক্যাল কমপ্লেক্স একটা বিষয় কিভাবে আপনি ব্যাখ্যা করবেন, কীভাবে তাদেরকে আপনি বোঝাবেন? আমি কিভাবে তাকে বোঝাবো নন টেক পারসনকে? হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট ইজ ইট অ্যাবাউট। কি কোনটা? হোয়াট ইজ ইট অ্যাবাউট, মানে যে জিনিসটা সম্বন্ধে জানাবো তাকে অবশ্যই সেটা সম্বন্ধে কিছু বলতে হবে। এটা তাকে কিভাবে, মানে সর্বোপরি এটা তাকে কোন অ্যাঙ্গেল থেকে বেনিফিট দিতে পারে, তারপরে হচ্ছে অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে তার থেকে এটার যে মানে বিশেষত্বটা বা কিভাবে এটা আলাদা, এটা তাকে তুলে ধরতে হবে। আপনি তো বিজনেস বললেন, বিজনেস মডেল বললেন, তাকে বুঝাবেন কিভাবে? মানে আপনি হোয়াট ইজ অল অ্যাবাউট এটা বললেন, হোয়াট ইজ অল অ্যাবাউট তো সে বুঝবেই না। মনে করেন আপনি তাকে হচ্ছে ইয়া নিয়ে বললেন, একজন আর্টসের একটা স্টুডেন্ট, তাকে আপনি অ্যালজেব্রা নিয়ে অনেকক্ষণ ক্যাচ করলেন, বললি কি না বললেই কি? তাকে তো টেকনিক্যাল টেক পার্টটা তাকে বোঝানো যাবে না স্যার। যাবে না, তাহলে আমি তার পর্যন্ত কীভাবে নিব? মানে আমার নেওয়ার ইয়া কি স্যার, ও যেভাবে বুঝলে হবে, আমার কথা সেটা আপনি কেমনে বুঝবেন? ওর যদি মনে করেন দুটো হাত থাকে, আমার কথা ওনাকে যদি আমি প্রিন্টার কিভাবে ইউজ করতে হয় শিখাতে চাই, তাহলে বলবো যে এটা এভাবে টিপ দিতে হয়, বা মনে করেন যদি ফটোকপি মেশিন শিখাতে চাই, দেখা দেবো দিয়ে চাপা দিতে হবে, দিয়ে টিপ দিয়ে তারা থাকবা বের হয়ে যাবে, শেষ। মানে হ্যান্ডস অন শিখাইতে হবে স্যার। হ্যান্ডস অন, এটা একটা বলতে পারেন, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। আর মনে করেন যে এই মুহূর্তে হ্যান্ডস অন নাই, মানে হ্যান্ডস অন নাই বলতে আমি বোঝাচ্ছি যে এই যে যেমন ধরেন যে মানে আমি ডিটেকশন সিস্টেম নিয়ে বোঝালাম, তা আমি কিভাবে তাকে আমি এই দিকে আনবো, বা তাকে আমি কিভাবে ডিসিশন নেওয়াবো যে এই জিনিসটা আসলেই মানে এইভাবে কাজ করে বা এইভাবে কাজ করে। আচ্ছা, তো ওয়াই নট আমি তার যে নেটিভ পোর্শন, মানে সে যে পোর্শনটা বোঝে ওই পোর্শনে আমি একে যাই না, সোট অ্যানালাইসিস করি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট অ্যানালাইসিস করলাম যে সে কোন জিনিসটাতে তার ইন্টেলেকচুয়াল কাজ করতেছে। সো আমি যদি ওই পোর্শনটাকে ধরে আমার যে জিনিসটা ওইটাকে মেলানোর চেষ্টা করি বা কোনো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। তাহলে এরকম হতে পারে সে যদি আর্টিস্ট হয়, সে যদি মিউজিশিয়ান হয়, সে অবশ্যই গিটার বাজাবে। গিটার বাজালে সাউন্ড ওয়েভ দিয়ে দিতে, এবং সাউন্ড ওয়েভ দিয়ে আমরা হয়তো এরকম একটা মেশিন তৈরি করতে পারি যেটা দিয়ে আলজেইমার ডিজিজ ধরা যায়,
এভাবে করে ওভাবে খাওয়ানো যায়। মানে খালি 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 খাওয়ানোর চিন্তা আছে, বুঝছেন? বুঝাতে হবে না, ঠিক আছে ঠিক আছে। যেটাতে ওর মানে আছে, সুপিরিয়রিটি আছে, ওকে বোঝাতে হবে। আচ্ছা, তো আমার কাছে মনে হয় যে কিছু ফান মুমেন্ট ক্রিয়েট করা বা তাকে এক্সাম্পলের থ্রুতে কোনো কিছু রিয়েল লাইফে এক্সাম্পল দিয়ে কোনো কিছুকে বোঝানো, বা হচ্ছে যে কোনো কমন একটা জায়গা বের করে সেই কমন জায়গাতে ম্যানিপুলেট করা বা এক্সপ্লয়েট করার চেষ্টা করা, তো তাহলে হয়তো বা তাকে রিচ করতে পারবো, তা আমার কাছে মনে হয়। সো এটার অনেক অ্যান্সারই থাকতে পারে। এখন কে কীভাবে বুঝতেছে সেটা, যেমন আপনি বললেন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স সবচেয়ে বেস্ট, এটা হচ্ছে তার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, তো মেডিকেল ডায়াগনোসিস কথা বললাম, ঠিক একইভাবে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, যে কী ধরনের কাজে পেশেন্ট কী ধরনের সার্ভিস পাবে, হেল্প উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনগুলো তাকে কীভাবে দিব, এই ধরনের কাজ, টেলিফোন নেটওয়ার্ক ম্যানেজ। যাই হোক, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন আর কি, যে আমরা এক্সপার্ট সিস্টেমকে যদি মার্কেটে নেই, মার্কেটে কীভাবে হচ্ছে কি তাকে কাজে লাগাতে পারি, বা এটার থ্রুতে হচ্ছে কি আমরা কীভাবে হচ্ছে ডিসিশন নিতে পারি। তো ESS হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড ইন ম্যানি ইন্ডাস্ট্রিজ, ক্রেডিটেবল ইভ্যালুয়েশন, সব আছে, যারা ক্রেডিট কার্ড ইউজ করে তারা জানে ব্যাংক কীভাবে ক্রেডিট কার্ড দেয় আমাকে, তো অনেক কিছু আমার কাছ থেকে নেয় আগে, যে আমি কত টাকা কামাই করতেছি, আমার মান্থলি কত টাকা থাকে, তারপরে হচ্ছে যে আমার কোনো প্রপার্টি আছে কিনা, পাশাপাশি হচ্ছে যে আমি আছে কিনা। গুড গুড, এই সত্যি কথা, নিজেকে বিক্রি করি, কারণ ক্রেডিট কার্ডের খরচ শেষ করার পর আরও 30% আমার এক্সট্রা দেওয়া লাগে তাকে, তো অবভিয়াসলি আমার নিজেকে বিক্রি করতে হচ্ছে আলটিমেটলি। তো ডিটেকশন অফ ইনসাইডার সিকিউরিটি ট্রেডিং, যাই হোক, ট্রেডিংয়ের ক্ষেত্রেও আমরা এক্সপার্ট সিস্টেমকে আমরা চালিয়ে ইউজ করতে পারি। হেল্প প্রিভেন্ট ট্রেডিং অফ স্টকস বেসড অন প্রাইভেট ইনফরমেশন বাই অ্যানালাইজিং দ্য স্টকস হিস্টোরি। সো স্টক মার্কেটে অবভিয়াসলি যদি স্টক মার্কেটে এখন খুব বেশি ইউজ হচ্ছে ব্লকচেনের ব্যবহার খুব বেশি। ব্লকচেন আর হচ্ছে আপনার ব্লকচেন আসলে ক্রিপ্টোকারেন্সি এমনি আসতেছে, আর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি তো না টেকনোলজি পার্টে গেলাম না, পার্ট হচ্ছে আমার ব্লকচেনটা, ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ওয়ে আর ফরেস্ট, আর হচ্ছে বিগ ডাটা অ্যানালাইটিক্স দিয়ে হচ্ছে কি আমরা স্টক মার্কেট সম্পর্কে, কারণ স্টক মার্কেটে যদি আমি মানে চিন্তা ভাবনা না করে যাই, ধরা খাবো শিওর, কারণ অনেক বড় বড় রাঘব বসে আছে, তাদেরকে করে আমি ঠাস করে ওই হার্ষাল মেহতা আমি মানে হওয়াটা অতটা না। ব্যাংক আমাকে কেন টাকা দেবে, আমার কাছে একজন ইনভেস্ট করবে কেন, আমি একটা প্রোডাক্টের শেয়ার নিয়ে কাজ করব, ওই প্রোডাক্টটা আদতে বেশিরভাগ মানুষ শেয়ার মার্কেটে যে ধরা খায় বিকজ অফ নলেজ না থাকার কারণে, নলেজ বেস কম। আমি নিজেও ধরা খাবো, আমার শেয়ার মার্কেট সম্পর্কে নলেজ কম, আমি যতটুকু জানি ওই মুভি টুভি মানুষের কাছ থেকে শুনে দেখি, এর বেশি কিছু না, কারণ আমি শেয়ার মার্কেটে কাজ করি নাই। যারা ভেতরে ঢুকে কাজ করছে তারা বলতে পারবে সেইয়া কেন একজন সর্বশান্ত হয় শেয়ার মার্কেটে। সো এই জিনিসটা হচ্ছে কি এক্সপার্ট সিস্টেম দিয়ে কিন্তু করা যায়। আমি যদি এক্সপার্ট সিস্টেমকে বুঝাই দিই যে এই কাজ হইলে আমি হচ্ছে কি যে প্রোডাক্টটাকে নিয়ে মার্কেটে শেয়ার কাজ করতে পারবো। একটা সাধারণ সামনে থেকে কোকাকোলাটা সরাই দিছে বইলা কোকাকোলার ভ্যালু এত কমে যাবে কেন বললি তো হয় না, মজু হঠাৎ করে এত 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 উপর উঠে যাবে কেন, শেয়ার মার্কেটে উপর ওঠার কারণ তো দরপতন হয়, হচ্ছে কেন হচ্ছে, এই জিনিসটা এক্সপার্ট সিস্টেম থেকে কিন্তু খুব ভালোভাবে কাজ করা যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সপার্ট সিস্টেম হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড ইন ম্যানি ইন্ডাস্ট্রিজ, ডিটেকশন অফ কমন মেটালস, ইরিগেশন অফ পেস্ট ম্যানেজমেন্ট। যাই হোক, এগুলো আপনারা একটু রিড করে নিন, একই জিনিস, বোঝানোর কিছু নেই। ইমপ্লিমেন্টেড ইন ম্যানি ইন্ডাস্ট্রিজ, ডায়াগনোসিস অ্যান্ড প্রেডিকশন অফ মেকানিক্যাল ফেলিওর। বোঝা যাচ্ছে যে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি সেই প্রোডাক্টের মধ্যে কোনো ফেলিওর আছে কিনা, বা মনে করেন যে বিষয়টা হচ্ছে আরও যদি সহজে বলি, মনে করেন বাস চালাচ্ছেন, মানে বাসে উঠছেন, যারা ড্রাইভার বা যারা বা আপনি আপনার নিজের প্রাইভেট কার করতেছেন, আপনার এই মুহূর্তে প্রাইভেট কারটা ফুললি কিনা, ফিটনেস আছে কিনা, বা চালানোর মতো উপযুক্ত কিনা, তো সেটা আপনি দেখে নিলেন। তো মেকানিক্যাল কোনো ফেলিওর হতে পারে কিনা, অনেক দূরে মনে করেন জার্নি করবেন, সো অবভিয়াসলি সেখান থেকে আমরা দেখে ফেলতে পারি। যাক, আর খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি GIS, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এই জিনিসটা আপনাদের মিড টার্মে তো থাকবে না, বাট আপনাদের ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট। GIS-এর উপর আরও 2টা স্লাইড আছে। সো GIS, এ ডিসিশন এইড ফর ম্যাপ রিলেটেড ডিসিশনস, প্রসেস লোকেশন ডাটা টু এইড ইন ডিসিশন মেকিং। যা আপনার যে প্রজেক্টটা দেওয়া হবে, যদি প্রজেক্টে পারেন
এই জিআইএসটা অ্যাড করার চেষ্টা করবেন। জিআইএস এপিআই আছে, এপিআইটা নিয়ে কাজ করতে পারেন। যাই হোক, processes location data to aid in decision making. GISs are used to help find shortest path for deliveries or school bus routes. Shortest path বলতে কি বোঝায়? দ্রুত যাওয়ার পথ, এরর ছাড়া। মানে আমি এখান থেকে ওইখানে যাব, আমার 5টা পাথ আছে, সেই 5টা পাথের মধ্যে কোনটা সবচেয়ে বেশি মানে সবচেয়ে কম সময়ে যেতে পারবো। আমার কাছে হচ্ছে কি শর্টেস্ট পাথ বলতে বোঝানো হয় মিনিমাম কস্ট ম্যাক্সিমাম প্রফিট। ম্যাক্সিমাম প্রফিট বলতে ওখানে সময়টাও আসে। আচ্ছা, সিটি প্ল্যানিং ফর পুলিশ কভারেজ অ্যান্ড হেলথ কেয়ার রিসোর্সেস। সো মানে একজন অসুস্থ হলো, দ্রুত তাকে নিয়ে যেতে হবে, সামনাসামনি কাছাকাছি কোথায় ভালো ইয়ে আছে, মেডিকেল ইয়ে আছে, বা পুলিশ কোনো জন্য পুলিশ দরকার, হেল্প দরকার, কাছাকাছি কোথায় ইয়ে আছে, সেটা জিআইএসের মাধ্যমে মানে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে নেওয়া যেতে পারে। ফাইন্ড অয়েল ড্রিলিং লোকেশনস, লোকেট সুইটেবল আউটডোর রিক্রিয়েশন সাইটস। দেখো এটা পরে বলি। তো বিজনেস গুগল আর কিছু না, কিন্তু এক্সপার্ট সিস্টেমের থ্রুতে মানে আমি ডিসিশন নিতে পারি কি না। বিজনেস ডিটারমেন্ট, আমি একটা কাজ করছিলাম আমার ভার্সিটি লাইফে 2015 সালে স্যামসাংয়ের সাথে, ওই কাইজেন একটা ইয়া ছিল। এটা হচ্ছে কি যে মেয়েদের মানে ধরেন যে মেয়েরা বাসে উঠলো, তখনকার সময়ে এরকম হচ্ছিল যে বাসে একা মেয়েরা যেতে আসলে ভয় পেত, কারণ যে কোনো সময় তারা কোনো না কোনোভাবে শিকার হতো। তো আমার ছিল কি যে তার কাছে কোনো ডিভাইস থাকবে, ডিভাইসটা হয় তার কোনো অর্নামেন্টসে থাকবে মোবাইলে, বা কোনটার সাথে হচ্ছে কানেক্টেড থাকবে এপিআইটা। তো ওইখানে সে জাস্ট বলবে বাঁচাও, এই ওয়ার্ডটা 3বার বলবে। তো আমি র্যান্ডমলি বাঁচাও বলতেই পারি, কারো মজা করে বলতেছি, বাট বাঁচাও যখন 3বার এক বলবে, তার মাঝখানে সেকেন্ডের পোর্শন নিয়ে থাকবে, তখন হচ্ছে কি সেটা নিয়ার বাই কোনো পুলিশ স্টেশনে জিএসএর থ্রুতে পৌঁছে যাবে। আর একটা মডিউল দিয়েছিলাম, মডিউলটার নাম হচ্ছে জিএসএম মডিউল, বেশ দামি একটা মডিউল। ওইটা হচ্ছে কি এসএমএস পাঠায় বা নোটিফিকেশন পাঠাতে পারে আরডুইনোর থ্রুতে। আরডুইনো তো মানে আপনি জানেনই। তো ওইটা হচ্ছে যে আপনার লাস্ট পর্যন্ত একটু কাজ বাকি ছিল, শেষ না করেই হচ্ছে করছি, বাট ওইটা যদি শেষ করা যাবে কাজটা, মনে হয় ওরা পরে শেষ করছে আমার পরের ব্যাচটা এসে। তো বেশ ভালো একটা প্রজেক্ট। আচ্ছা যাই হোক, সো এটা ছিল হচ্ছে কি আমাদের জিওগ্রাফিক্যাল। আর আমার একটা স্লাইড আছে, এটা দেখাই আমি হচ্ছে কোশ্চেনটা দিয়ে দিই। সো আগের দিন যেটা বলছিলাম আমরা, ওইটাই হচ্ছে কি আমাদের কাজটা, যেটা হচ্ছে যে কীভাবে আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাই। আমরা গতদিন 8টা বলছিলাম, ওই 8টার উপর বেস করে এখন হচ্ছে সবগুলো হচ্ছে কি ওই একটু জাস্ট এলাবোরেট করে দেওয়া হয়েছে আর কি। রিডিউস কস্ট, কাস্টমার্স ওয়ান্ট টু পে অ্যাজ লিটল অ্যাজ পসিবল ফর প্রোডাক্টস অর সার্ভিসেস। অবভিয়াসলি কাস্টমার কোনো জিনিস যত বেশি কমে পাবে, খলিল গোষ্ঠের দোকান থেকে যদি কমে গোস্ত পায়, সে ওখান থেকেই কিনবে, লাইন ধরে মানুষ কিনতেছে। সো রিডিউস কস্ট টু লোয়ার প্রাইস, অটোমেশন গ্রেটলি রিডিউসেস ম্যানুফ্যাকচারিং কস্ট। সো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, অটোমেশন গ্রেটলি রিডিউসেস ম্যানুফ্যাকচারিং কস্ট। মানে কি, আমি যখন একজন মানে আপনাদের 2জন 5জনকে দিয়ে জানতে কী করেন, 10জন লোককে দিয়ে কাজ করানো হচ্ছে, মেশিন দিয়ে কাজ করাই, দ্রুত আমার হলো, আমার কস্টটাও মানে কমে গেল। ওয়েব ক্যান অটোমেট কাস্টমার সার্ভিস অ্যাক্টিভিটিস। কাস্টমার সার্ভিস অ্যাক্টিভিটিসগুলো আমি ওয়েবসাইটের থ্রুতে হচ্ছে কি মনিটর করতে পারতেছি। কোম্পানিজ দ্যাট আর ফার্স্ট টু অ্যাডপ্ট অ্যাডভান্সড সিস্টেমস দ্যাট রিডিউস লেবার এনজয় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। মনোপলি সিস্টেম, যে আমি যখন ফার্স্ট জিনিসটা নিয়ে আসছি, চ্যাট জিপিটি যখন ফার্স্ট তাদের এই মানে প্রি ট্রেন ট্রান্সফর্মারটা নিয়ে আসলো জেনারেটিভ, সো তখন ওরাই এটা নিয়ে বেশি বিজনেস করছে। তারপরে হচ্ছে যে যদিও গুগল খুব বেশি সময় নেই বাড়াতে, তারপরে এখন তারা নতুন অনেকগুলো এআই আসছে, প্রচুর এআই টুল আসছে, হিউজ, মানে প্রতিদিনই আসতেছে একটা করে। সো দ্যাট যদিও এরা সবগুলো জিনিস, যেমন সেদিন আমি শুনলাম যে হোয়াটসঅ্যাপ নাকি এখন আর, যে আমরা যে বলতাম এন্ড টু এন্ড এনক্রিপশন, ওখানে এখন নাই। হোয়াটসঅ্যাপ সমাজ যেহেতু মেটার সাথে সে যোগ দিছে, সমানে নাকি মেটার কাছে সেই ইনফরমেশন দিচ্ছে, 1। আর 2 হচ্ছে কোরিয়ানরা নাকি তাদের একটা ওই হোয়াটসঅ্যাপের মতো একটা নেওয়ার চেষ্টা করতেছে, যেটা হচ্ছে কি যে মানে যেমন আমার জানা মতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানে সিস্টেম লস ছাড়া বা একটু সিকিউরিটি ব্রিচ অত বেশি না এরকম প্ল্যাটফর্ম হচ্ছে টেলিগ্রাম। উইচ্যাটও আছে, টেলিগ্রাম আমার কাছে মনে হয়। সো বিকজ অফ
ডেটা বের করা মানে খুবই কঠিন যদি তারা না দেয়। হোয়াটসঅ্যাপ এখন আর ওখানে নাই, যেটা ছিল তারা, তো দেয় না হোয়াটসঅ্যাপ, কেন এই কাজটা করলো? বিজনেস মডেল থাকতে পারে। আচ্ছা, তো কোরিয়ান তারা সিস্টেম নাকি করতেছে যে একজনের ইনঅ্যাক্টিভিটি কতক্ষণ ওইটা দেখার পরে তারপরে হচ্ছে মানে ওটিপি একবারই আসবে, ওটিপি একবার দিয়ে হচ্ছে কি অন করবে, বাট ইনঅ্যাক্টিভিটি যদি দেখে যে 30 সেকেন্ডসের বেশি, 30 সেকেন্ড না 1 মিনিট এরকম আর কি, যদি বেশি দেখে তাহলে অটোমেটিক্যালি সেটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, আবার তাকে হচ্ছে ম্যানুয়ালি কাজ করতে হবে, বাট তারপরে ওটিপি আসবে না, ম্যানুয়ালি তাকে বিভিন্ন সিস্টেম করে হচ্ছে কাজটা করতে হবে, এবং এটা হিউজ বাজেটের একটা প্রজেক্ট কোরিয়ানরা করতে যাচ্ছে। দেখো, সো যদি তারা এটা করে, অবভিয়াসলি তারা অ্যাডভান্স সিস্টেম, কোম্পানিজ দ্যাট আর ফাস্ট টু অ্যাডপ্ট অ্যাডভান্স সিস্টেম দ্যাট রিডিউস লেবার এনজয় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আনটিল দ্য রাইভালস ডু লাইকওয়াইজ। আমার রাইভাল যতক্ষণ না আসতেছে ততক্ষণ আমি যদি প্রোডাক্টটা নিয়ে কাজ করি, যেমন নোকিয়া অনেক দিন একচেটিয়া বিজনেস করছে, পরে যখন স্যামসাংটা ঢুকলো নোকিয়া আস্তে আস্তে ডাউন করতে শুরু করলো, কারণ মানুষের উঠতেছে কিন্তু খুব কষ্ট করতে হচ্ছে, খুব কষ্ট করতে হচ্ছে। নোকিয়া এখন কয়জন কেনে? নোকিয়া ওই ছোটো ফোন ছাড়া তেমন কেউ কেনে না। তো যদি আপনারা এইটার করেন, স্ট্যাটিস্টিক্স রিপোর্টটা বের করেন, তাহলে হয়তো দেখবেন যে নোকিয়া এখন আর তার মার্কেটটা যেটা যতই গুগল আনুক, উইন্ডোজ আনুক, হ্যাঁ সে একদিন ছিল। আচ্ছা নস্টালজিক। সো আই হোপ তাহলে বুঝতে পারছেন যে আমরা রিডিউস কস্ট আসলে কেন করতেছি, সো যাতে হচ্ছে যে মার্কেটটা ধরতে পারি বা মার্কেটে মানুষের পর্যন্ত পৌঁছাতে পারি। মানে প্রথম দিকে আমার টার্গেট থাকে হচ্ছে যত বেশি মানুষ পৌঁছানো যায়। ফুডপান্ডা তো তাই করছে, প্রথম দিকে হচ্ছে কি প্রচুর মানুষকে মানে প্রচুর ক্লায়েন্টকে ধরার মানে চেষ্টা করছে, কারণ খাবার সবাই খায়। অ্যান্ড আপনি ট্রিপলির কাজ করেন, আপনার ক্লায়েন্ট লিমিটেড আপনার সিভিলের লোক আপনার কাছে কেন আসবে যদি তার কাজ না থাকে? যেমন সবচেয়ে বেশি ক্লায়েন্ট কার? ফকিরের ক্লায়েন্টের অভাব নেই, সবাই তার ক্লায়েন্ট, সো সে কাউকে বাদ দেয় না। সো বিষয়টা হচ্ছে কি যে রিডিউস কস্টটা অবভিয়াসলি আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা বাড়ায়। এই যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের যে এই 8টা কোশ্চেন, এটা কিন্তু আপনাদের একটা কোশ্চেন, আপনাদের এই ফাইনাল মিড টার্মের জন্য সাজেশনের জন্য এটা একটা কোশ্চেন। এই যে মোট যে 9টা আমি যে এখন দেখাচ্ছি যেগুলো অ্যাচিভিং এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এই কম্পিটিটিভকে অ্যাডভান্টেজ কীভাবে অ্যাচিভ করা যায়, এই টোটাল হচ্ছে কত 3 4 5 6 7 8 8টা, এটা একটা কোশ্চেন আপনাদের সাজেশনের কোশ্চেন। আচ্ছা, সো আমার কোশ্চেন পড়ার দরকার নেই, আপনার এই পয়েন্টটা নিলেই হয়ে যাবে যে অ্যাচিভিং দ্য কম্পিটিটিভ, কীভাবে আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা পাই। আরেকটা হচ্ছে আপনাদের আমি বলে দিই, সেটা হচ্ছে কি ওই যে আরেকটা স্লাইডের মধ্যে ফার্স্টে আছে স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার, সেটা আমরা পড়াছিলাম মনে আছে প্রথম দিকে, স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার প্রবলেম। আচ্ছা দেখে ডিসিশন সাপোর্ট সিস্টেমে এই যে এই যে স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার প্রবলেম, এটা 2 3 হচ্ছে এই যে এই 3টা ম্যানেজমেন্ট, ডাটা মডেলার ডায়ালগ ম্যানেজমেন্ট, ডিএসএসের 3টা কম্পোনেন্টের ম্যানেজমেন্ট। এই যে স্লাইড নাম্বার কত 10 থেকে 10-এর এই যে এই 3টা ম্যানেজমেন্ট আর কি, ডাটা ম্যানেজমেন্ট মডিউল, মডেল ম্যানেজমেন্ট মডিউল আর ডায়ালগ ম্যানেজমেন্ট মডিউল, এই 3টা মডিউলের জন্য 3টা কোশ্চেন। 4 হচ্ছে এক্সপার্ট সিস্টেম, আর হচ্ছে 4টা গেল। আর ডিসিশন সাপোর্ট সিস্টেমটা কি, এক্সপার্ট সিস্টেমটা কি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা কি মানে ডেফিনিশন, তারপরে হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কি, ডেফিনিশনগুলো, আর এই যে এইটা ডিসিশন মেকিং প্রসেসটা, ইন্টেলিজেন্ট ডিজাইনার চয়েস ফেস, এই মোট 6টা কোশ্চেন। ঠিক আছে, স্লাইড নাম্বার কত এটা 4, MIS 8-এর স্লাইড নাম্বার 4। ওকে, সো রেজ ব্যারিয়ার্স টু মার্কেট এন্ট্রেন্স। অবভিয়াসলি আমি যদি মার্কেট এন্ট্রেন্টকে আটকাইতে চাই, অর্থাৎ এই মুহূর্তে আমার সাথে যে কাজ করতেছে, মানে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি একই প্রোডাক্ট যদি অন্য কেউ আনতে চায়, আমি তাকে আটকে দেবো কীভাবে? আমি যদি বিষয়টাকে কপিরাইট করে ফেলি বা পেটেন্ট করে ফেলাই, তো আমার জন্য হচ্ছে কি যে মানে
অন্য অন্য কারোর জন্য ওই সেম প্রোডাক্টটা মার্কেটে আনা কঠিন, তারা মার্কেটে জিনিসটা আনতে পারবেন না। সো দেখেন ওটাই বলছে লেস কম্পিটিশন ইজ বেটার ফর কোম্পানি গেইন competitive advantage by making it difficult or impossible for others to produce the same product or service। একই প্রোডাক্ট যদি অন্য কেউ তৈরি করতে চায়, to lower competition raise barriers to entrance, যারা এন্ট্রেন্ড নতুন আসতেছে তাদেরকে আমি আটকাই দিচ্ছি। কীভাবে? obtain legal protection of intellectual property, copyrights and patents on inventions, techniques and services। আমি যে টেকনিকটা নিজে আবিষ্কার করেছি বা তৈরি করেছি সেটার উপর আমি প্যাটেন্ট দিয়ে ফেলি, যাতে হচ্ছে কি যে আর কেউ আসতে না পারে। বিল্ড আনম্যাচেবল ইনফরমেশন সিস্টেমস, এমনভাবে তৈরি করবো যেটাকে আর কেউ ম্যাচিংই করতে পারবে না। সুইচিং কস্ট, এক্সপেন্সেস ইনকার্ড হোয়েন কাস্টমার স্টপস বাইং ফ্রম ওয়ান কোম্পানি অ্যান্ড স্টার্টস বাইং ফ্রম অ্যানাদার। আগে নিয়ে বলছিলাম যে আমরা সুইচ কস্ট কি, যে আমি একটা প্রোডাক্ট অলরেডি আমি মার্কেট থেকে কিনি, এখন সেখান থেকে হঠাৎ করে আমাকে অন্য একটা প্রোডাক্টের প্রতি ইউজ টু করানো খুবই ডিফিকাল্ট টাস্ক। সো যদি আমি এটা করতে পারি আর কি, এটা যদি করতে পারি তাহলে হচ্ছে কি আমার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবো, সুইচিং কস্ট। দেন হচ্ছে ফার্স্ট মুভার, মানে ক্রিয়েট নিউ প্রোডাক্ট, আমি একদম নতুন একটা প্রোডাক্ট তৈরি করে মার্কেটে আনছি, সো আমি কিন্তু সেখানে ফার্স্ট মুভার। এটা কিন্তু মানে ফার্স্ট মুভারও আছে, লাস্ট মুভারও আছে। ফার্স্ট মুভার কি? ফার্স্ট মুভারের আচ্ছা আমি একটা প্রোডাক্ট মার্কেটে নতুন আনছি, আমি ফার্স্ট মুভার যদি হই আমার অ্যাডভান্টেজটা কি, আর আমি যদি লাস্ট মুভার হই তাহলে আমার অ্যাডভান্টেজটা কি বলেন দেখি। ফার্স্ট মুভারে তো খালি ভাবে বলতেছি কেউ নাই আমার। মানলাম, ওকে। আমি যদি 5 টাকার জিনিস আমার কস্ট 5 টাকা হয় তাহলে 15 টাকা সেল করলেও কাস্টমার নিবে। ডিফার করতে পারতেছে না। আর যে লাস্ট মুভার হলে অলরেডি যারা মার্কেটে চলে আসছে ওদের অ্যানালাইসিস করে ওদের গুড কম রেটে দিব। না ওদের থেকে কম রেটে না, কোয়ালিটি ভালোর জন্য না, আমি আমার গেইন কোথায়, মানে আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কোথা থেকে পাবো, সেটা হচ্ছে কি আমি যদি কমে দিই তাহলে আমার তো লস হচ্ছে। তাহলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কোথায়, সেটা হচ্ছে কি আমি দামে দিব সেইটাই, বাট ওরা যে ভুলগুলো করছে সেই ভুলগুলো আমি করবো না, সেই জিনিসটাকে হচ্ছে আমি দেখতে পারবো। ওটা হচ্ছে কি আমার ওটাকে একটু লাস্ট মুভার বলে না, ওটাকে বলে লেট মুভার, কারণ আমার পরেও আরও লোক আসতে পারে। লেট মুভার অ্যাডভান্টেজ। আচ্ছা, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন 5 নাম্বার, সেটা হচ্ছে কি যে আমার প্রোডাক্টটা যদি আমি নতুন আনতে না পারি তাহলে কাজ করি প্রোডাক্টের মধ্যে এমন কিছু ডিফারেন্সিয়েশন করি যাতে হচ্ছে কি যে মানুষ বুঝতে পারে যে এই প্রোডাক্ট আর ওই প্রোডাক্টের মধ্যে অবশ্যই কিছু না কিছু পার্থক্য আছে। কী করতে পারি? ইউজুয়ালি অ্যাচিভড থ্রু অ্যাডভার্টাইজিং অ্যান্ড কাস্টমার এক্সপিরিয়েন্স। পারলাম না প্রোডাক্টকে ভালো করতে, ওকে আমি এটার অ্যাডভার্টাইজিংটা ভালো করি, প্রমোশনটা ভালো করি, বা ইউজার কাস্টমার এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করি ভালো করে। এক্সাম্পলিফাইড বাই ব্র্যান্ড নেম সাকসেস। এক্সাম্পলিফাই মানে হচ্ছে কি দৃষ্টান্ত কোনো কিছুর, যে বাই ব্র্যান্ড নেম সাকসেস। আমি একটা জিনিস ব্র্যান্ড কখন হয় এটাও কিন্তু একটা মানে মার্কার, বাট এটাকে ব্র্যান্ড কখন আমি বলি যখন সেটা সবার মুখে মুখে ছড়ায় যায়। প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রোডাক্ট, বাট ব্র্যান্ড কখন হয় যখন সেটার মার্কেট সাকসেস বা মার্কেট প্রফিট বেশি এবং সবচেয়ে বেশি এক্সপ্লয়েট পাইছে, মানে সবচেয়ে বেশি হচ্ছে মানুষ পর্যন্ত পৌঁছাইছে, সেটা তখন একটা ব্র্যান্ড হয়ে যায়। প্রমোটস ব্র্যান্ড নেমটাকে যত বেশি প্রমোট করতে পারি। এনহ্যান্স প্রোডাক্টস অর সার্ভিসেস, আমরা এই একটা প্রোডাক্টের সার্ভিসটা যদি আরও এনহ্যান্স করতে পারি, এনহ্যান্স এক্সিস্টিং প্রোডাক্টস অর সার্ভিসেস, ইনক্রিজ ভ্যালু টু কাস্টমার। অবভিয়াসলি যে এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে মোবাইল, মানে মোবাইল সেট একটার পর একটা নতুন ভার্সন আসতেছে, কী জন্য? মানুষের ফিডব্যাক অনুযায়ী তারা দেখতেছে যে মানুষ এখন এটা চাচ্ছে না ওইটা চাচ্ছে, এআই চাচ্ছে, আরও ক্যামেরা ভালো চাচ্ছে, আরও ভিডিও ভালো চাচ্ছে, আরও সিকিউরিটি সিস্টেম ভালো চাচ্ছে। সো তখন মানুষের কথা চিন্তা করে তারা হচ্ছে কি প্রোডাক্টের কোয়ালিটিটা আরও বেশি এনহ্যান্স করে। এস্টাবলিশ অ্যালায়েন্স, এর আগের দিন বলছিলাম যে হয় আমি প্রোডাক্টের কস্ট কমাবো অথবা হচ্ছে কি ওয়ান স্টপ শপিং। তো বিষয়টা হচ্ছে কি মেইনলি অ্যালায়েন্স জিনিসটা কি, অ্যালায়েন্সটা হচ্ছে কি যে লিঙ্ক আপ করা। আমি একটা প্রোডাক্ট তৈরি করতে, আমি যেমন বললাম যে আমার এই মার্কারের সাথে ডাস্টার ফ্রি, সো ডাস্টার মার্কেটিংটা হয়ে গেল, ডাস্টারটা মানুষ জানলো, তো এই ওয়েতে আমি ডাস্টারটাকে মার্কেটে আরও নিয়ে আসলাম আমি অ্যালায়েন্স তৈরি করে। সো এভাবে যদি আমরা একটা অ্যালায়েন্স তৈরি করতে পারি। লাস্ট হচ্ছে বায়ার সাপ্লায়ার ইয়াটা লক করার, যে লক ইন সাপ্লায়ার্স অর বায়ার্স, যে আমি আমার যারা ফিক্সড কাস্টমার মানে ফিক্সড সাপ্লায়ার বা বায়ার আছে তাদেরকে আমি লক করে দেবো, যারা অন্য কোথাও যেতে না পারে তার জন্য। এটাতে নেই, এই জাস্ট এই একটা বাকি আছে। আচ্ছা আমি যাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাচিভ বাই বিইং মেজর কম্পিটিটর অর এলিমিনেটিং কম্পিটিটর। তো আমার যারা মেজর কম্পিটিটর, হয় আমি অন্য কারোর বায়ার সাপ্লায়ার খেয়ে দিব, অথবা হচ্ছে কি আমার টাকা ওকে আমি দিব না। আচ্ছা, এটাই হচ্ছে কি আমার যাই হোক, মানে খেয়ে দিব বলতে আমি বলতেছি যে মানে
জুস করে খাবো আর কি, তার কাছ থেকে জুস খাবো আর কি, তাই বলছি। আচ্ছা, তো ক্রিয়েটিং অ্যান্ড মেনটেনিং স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেম, এসআইএস, যেটা আমাদের এই টপিকটা ছিল হচ্ছে এসআইএস নিয়ে, যে স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেম, ম্যানি অপরচুনিটিস টু অ্যাকমপ্লিশ কম্পিটিটিভ এজ উইথ ইনফরমেশন টেকনোলজি। সো মেনলি বিষয়টা কি, স্ট্র্যাটেজিক্যালি আগানো, আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা কম্পিটিটিভ এজ কীভাবে হচ্ছে কি গেইন করতে পারি, কীভাবে অ্যাকমপ্লিশ করতে পারি, তার জন্য কি লাগবে, বেশ কিছু অপরচুনিটিস লাগবে। অপরচুনিটিসগুলো কোত্থেকে পাবো, ইনফরমেশন টেকনোলজির থ্রুতে। ইনোভেটিভ সফটওয়্যার ক্যান এস্টাবলিশ এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। অবভিয়াসলি আমি একটা ভালো সফটওয়্যার তৈরি করলাম, মনে করেন আমাদের এখন যে ইআরপি সিস্টেমটা আছে, আমি এটার চেয়ে ভালো একটা ইআরপি তৈরি করলাম, মার্কেটে আনলাম এবং কোম্পানিগুলোকে দেখাইলাম যে আমার ইআরপি সিস্টেমটা আরও ভালো, আরও এই ধরনের সার্ভিস দিতে পারে, সেশন ইয়া কম হয়, তারপর হচ্ছে যে খুব দ্রুত ঢুকে এবং হচ্ছে যে মানে ডেটাবেসে অ্যাটাক করার চান্স কম। সো দ্যাট অবভিয়াসলি আমার সফটওয়্যারটা ভালো। তো তার আগে কী করতে হবে, স্ট্র্যাটেজিক্যালি আমার আগের সফটওয়্যারটার ভুল বের করতে হবে। Strategic information systems can be created from scratch or by modifying a previous system. Obviously, হয় আমি নতুন করে শুরু করি অথবা যেটা এক্সিস্টিং আছে সেটাকে মডিফাই করি, যে কোনো একটা আমি করব। To be an SIS by strategic information system, an information system must serve an organizational goal আর collaborate with other functional units of company. মনে করেন আপনি এখন যেখানে আছেন, আপনি চাচ্ছেন যে আশেপাশের যারা প্রতিষ্ঠানগুলো, অর্গানাইজেশনগুলো আছে, তাদের চেয়ে আমার অর্গানাইজেশনটা ভালো হতে হবে। তো কী কী পলিসিগত সিদ্ধান্ত আপনি নিতে পারেন, ডিসিশনটা আপনি নিতে পারেন, বা আমার গোলটাকে কীভাবে আপনি তৈরি করলেন, গোলটাকে কীভাবে সেট করলেন যে ওই গোলের দিকে আমি আগাবো। আমার ভার্সিটির একটা গোল আছে যে আমি এই দিকে আগাবো, আমার ভার্সিটির কিছু মোটো আছে, কী জানি, বিল্ড প্রফেশনালস, মানে তারা যে ওইটা আগাতে চায়, এখন এক একজন এক একভাবে আগায়। তো সেটাই বলছে যে আমার সিস্টেমটার অবভিয়াসলি একটা অর্গানাইজেশনাল গোল দরকার। এই অর্গানাইজেশনাল গোল বলতে ওইটা না যে আমি মোটা বলতেছি, ওইটা না, মেনলি গোল হচ্ছে কি যে আমি কীভাবে আরও কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবো, সেই গোলের দিকে আগানো। কোলাবোরেট উইথ আদার ফাংশনাল ইউনিটস অফ কোম্পানি। সো আমার সাথে যারা ফাংশনাল এবং নন ফাংশনাল যারা আছে, তাদেরকে আমি কীভাবে একত্র করে আমি কাজটা করবো, আমার কোম্পানিকে নিয়ে কাজ করবো। অর্থাৎ ডাইরেক্ট ফাংশনালিটির সাথে কার সাথে যুক্ত, নন ফাংশনাল ওয়েতে আমি কার সাথে যুক্ত, বাট আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবো। Creating an SIS, top management must be involved throughout the process. Obviously, strategic information system must be part of the. হ্যাঁ হ্যাঁ বললাম না, হ্যাঁ বললাম তো এখন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। টপ ম্যানেজমেন্ট মাস্ট বি ইনভলভড থ্রু আউট দ্য প্রসেস। স্ট্র্যাটেজিক কেন, কোনো প্রবলেম হলে আমরা বলেন, আমি দেখা দিই, সমস্যা নেই। কোনো প্রবলেম হলে বলেন, বুঝে দিই। আর দেরি আছে, বহু দেরি, ও দুটো স্লাইড যদি বড় হয় তো কেমন হয়। আপনারা টিউরিসিএসি আপনারা 100-150 স্লাইডও দেখছেন, স্লাইড কতগুলো। আচ্ছা ঠিক আছে, আমি তো কোশ্চেন দিয়ে দিলাম, 6টা কোশ্চেন, এই 6টা-7টা কোশ্চেন এই করে দেখেন। টপ ম্যানেজমেন্ট, তারপর যদি প্রবলেম হয় আমার বলেন, আমি 2টা কোশ্চেন বাড়াই দেবেন, সমস্যা নেই। আচ্ছা, টপ ম্যানেজমেন্ট মাস্ট বি ইনভলভড থ্রু আউট দ্য প্রসেস। স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেম মাস্ট বি পার্ট অফ দ্য ওভারঅল organizational strategic plan আর অবজেক্টিভ তো আছেই, সমস্যা নেই। ম্যানেজমেন্ট শুড আস্ক কোশ্চেন্স টু ডিটারমাইন হোয়েদার টু ডেভেলপ এ নিউ এসএস, পাও কথা সব। আচ্ছা, এইটার অ্যান্সারটা করতে পারেন, দিলে ভালো, না দিলে আরও ভালো। আচ্ছা, এটা একটু দেখতে পারেন। রি-ইঞ্জিনিয়ারিং কি? রি-ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অর্গানাইজেশনাল চেঞ্জ। টু ইমপ্লিমেন্ট এসআইএস, অর্গানাইজেশনস মাস্ট রিথিঙ্ক দ্য ওয়ে দে অপারেট। অবভিয়াসলি আমি যখন একটার পর একটা পোর্শনে যাবো, একটার পর একটা স্টেপে আমি যাই কাজ করতেছি, আমাকে রিথিঙ্ক করতে হবে যে আমি আসলেই কি এটা করা ঠিক হচ্ছে কিনা, বা এই ওয়েতে আমি অপারেট করতে পারবো কিনা। তার জন্য কী দরকার? রি-ইঞ্জিনিয়ারিং দরকার। এলিমিনেটিং অ্যান্ড রিবিল্ডিং অপারেশনস ফ্রম দ্য গ্রাউন্ড আপ। যে কাজটা করছি, ধরেন যে পিএইচডিতে যারা কাজ করে তারা জানে যে তারা রি-ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা খুব জানে। আপনি 3 মাস 4 মাস একটা প্রজেক্ট নিয়ে কাজ করলেন, পেপার নিয়ে কাজ করলেন, করার পর আপনি যখন ইয়াকে দেখাইলেন, আপনার সুপারভাইজারকে দেখালেন, সুপারভাইজার ঠাস করে না করে দিল যে এটা হবে না, তখন আপনাকে আবার রি-ইঞ্জিনিয়ারিং করতে হবে। হয় স্ক্র্যাচ থেকে শুরু করবেন, অথবা যেটা নিয়ে কাজ করছেন সেটাকে মডিফাই করতে হবে। এই জন্য বলতেছে যে এলিমিনেটিং অ্যান্ড রিবিল্ডিং অপারেশনস ফ্রম দ্য গ্রাউন্ড আপ, একদম আবার স্ক্র্যাচ থেকে শুরু করা। অফেন ইনভলভস নিউ মেশিনারি অ্যান্ড এলিমিনেশন অফ ম্যানেজমেন্টাল লেয়ার্স, সেটাই হয় নিউ মেশিনারি তৈরি করবেন অথবা এবং এলিমিনেশন অফ ম্যানেজমেন্টাল লেয়ার, অর্থাৎ আমার যে লেয়ারে যে কাজটা ছিল লেয়ারটাকে আমি শাফল করতেছি।
ফ্রিকুয়েন্টলি ইনভলভস ইনফরমেশন টেকনোলজি, এবং এইটার গুরুত্ব সবচেয়ে বেশি। ইনফরমেশন টেকনোলজি যত বেশি ইউজ করবেন, ইনভলভ করবেন, তত বেশি হচ্ছে আপনার কাজ আরও হবে, গেইন হবে। গোল ইজ টু অ্যাচিভ হিউজ এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টস। সো যত বেশি হচ্ছে কি এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টস করা যায়, ততই হচ্ছে কি আমার গোলের দিকে বেশি আগাবো। যাক, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যাজ এ মুভিং টার্গেট। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইজ অফেন শর্ট লিভড। হতেই পারে যে আমি একটা প্রোডাক্ট মার্কেটে আনছি, আনতে আনতে তার 1 মাসের মাথায় আরেকজন নিয়ে আসলো, সো অবভিয়াসলি শর্ট লিভ, তখন আমাকে আবার প্রোডাক্টটা নিয়ে আবার ভাবতে হবে। হয়তো আমার আইফোনের এই মুহূর্তে কেউ নাই, বাট আইফোনের প্রযুক্তি ধরার মতো লোক আছে, সেম কাজ করতে পারে, বাট ভিন্ন ওয়েতে, ভিন্ন অপারেটিং সিস্টেমে, ভিন্ন ইন্টারফেসে সেই কাজ কিন্তু হচ্ছে। কম্পিটিটর সুন ইমিটেট দ্য লিডার। এই যে আমার সেকেন্ড লাইনটা হয়ে গেল, যে ইমিটেট মানে কি, কোনো কিছু কপি, নকল করা। যে আমি আমার লিডারকে, এখন মার্কেটের যে লিডার আছে তাকে আমি খুব দ্রুতই কি ইমিটেট করতে পারি, ডিমিনিশিং দ্য অ্যাডভান্টেজ। সো ডিমিনিশটাকে অ্যাডভান্টেজটাকে শেষ করে দিই, যত এটাকে অবসলেট করে দিই। SIS কুইকলি বিকামস আই স্ট্যান্ডার্ড বিজনেস প্র্যাকটিস। সো এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়ার জন্য আমার SIS লাগবেই, স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেম আমার লাগবেই। সো মাস্ট কন্টিনিউয়ালি মডিফাই অ্যান্ড এনহ্যান্স টেকনোলজি টু সাস্টেন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। বোঝা যাচ্ছে যে মডিফাই করতে হবে, একটু এনহ্যান্স করতে হবে টেকনোলজিটাকে। আপনাদের প্রজেক্টের, আমি এই প্রজেক্টটা হচ্ছে ঈদের পরে দিব। জেড ব্লু হচ্ছে কি একটা একটা এক্সাম্পল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। জাস্ট আমরা বলতেছি আর কি যে অ্যাডভান্টেজ পেয়েছি, এরকম কোনো একটা যদি এক্সাম্পল নেই। জেড ব্লু হচ্ছে একটা এয়ারলাইন কোম্পানি দ্যাট এন্টার্ড আ ফর্মালি হার্টিং মার্কেট উইথ গ্রেট সাকসেস। তারা ঢুকছে খুবই এমন একটা পোর্শনে যে যখন মার্কেট ভালো, বাট তারপরেও তারা কিন্তু অনেক ভালো সাকসেস পাইছে। তারা কী করছে, টিকিটলেস, এটা বেশ আগের আর কি, যাই হোক, তো তখনকার সময় তারা খুব সাকসেস পেয়েছিল। কীভাবে? ট্রাভেল করতে হবে টিকিটলেস, টিকিট লাগবে না, আপনার টিকিট আপনার অনলাইনে হয়ে যাবে। অটোমেশন উইথ IT, রিডিউস কস্ট, ইমপ্রুভড সার্ভিস। JetBlue ডেভেলপড ওপেন স্কাই সফটওয়্যার টু অটোমেট টিকিট হ্যান্ডলিং। আমি টিকিট হ্যান্ডলিংটাকে যত বেশি হচ্ছে কি অটোমেটেড করতে পারবো আর কি, যাতে হচ্ছে কি লাগে, অ্যাভয়েড ট্রাভেল এজেন্ট। আমার ট্রাভেল এজেন্ট যাতে আমার অ্যাভয়েড করতে পারি, এবং তাদের ফিসটাও যাতে আমরা অ্যাভয়েড করতে পারি। হুদাই একজন ট্রাভেল এজেন্টের পেছনে ঘুরে ঘুরে যে আপনি আমার টিকিটটা করে দেন, এটা করে দেন, ওটা করে দেন, তা না করে আমি ঘরে বসে কাজগুলো করে ফেলতে পারি। ইউজেস রিজার্ভেশন এজেন্টস হু ওয়ার্ক ফ্রম হোম ইউজিং ভিওআইপিটা পরে বলবো নি। তো রিজার্ভেশন এজেন্টস, যে আমি আমার কোন সিটটা রিজার্ভ হয়েছে, আদৌ রিজার্ভ হয়েছে কিনা, এই জিনিসটা হচ্ছে কি আমি আগে থেকে ফিক্স করে ফেলতে পারবো। এনকারেজেস ইন্টারনেট ফ্লাইট বুকিং বাই কাস্টমার্স। আমি বসে বসে ইন্টারনেটেই আমরা ফ্লাইটটাকে বুক করে ফেলতে পারবো যে কোনো সময়। আমি এখান থেকে মনে করেন যে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল, ধরেন যে আমি এখান থেকে রাজশাহী যাব বা বরিশাল যাব, ফ্লাইটটা হচ্ছে কি মুহূর্তের মধ্যে বুক করে ফেললাম। আচ্ছা, সো ফ্লাইট প্ল্যানিং টু ম্যাক্সিমাইজ, এটা জিনিসটা যেটা বলছে জেড ব্লু, এটা এখন খুবই কমন, এখন এভাবেই হচ্ছে। বাট যখন তারা এটা নিয়ে আসছিল, তখন হচ্ছে কি তারাই ফার্স্ট এই কাজগুলো করতে শুরু করছে, যে পুরোপুরি অটোমেটেড সিস্টেম করতে, এক্সপার্ট সিস্টেম করতে শুরু করেছিল। ফ্লাইট প্ল্যানিং টু ম্যাক্সিমাইজ অকুপাইড সিটস ইন অটোমেটেড অপারেশনাল ডাটা ইজ আপডেটেড ফ্লাইট বাই ফ্লাইট অ্যান্ড অ্যাভেলেবল টু ম্যানেজমেন্ট অ্যাট অল টাইমস। অবভিয়াসলি যখন যে পরিমাণ ডাটা দরকার হচ্ছে সবগুলোই ফ্লাইটের কাছে থাকতো, এবং ম্যানেজমেন্ট সবগুলো জানতে পারতো যে এই মুহূর্তে আসলে কোন সিটটা ফাঁকা আছে, কোথায় কীভাবে কাকে কী দিতে হবে না দিতে হবে, এই ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম আর কি। দেখ, এইগুলা বললেই বুঝবেন। আচ্ছা, যেটা এই আগের সবগুলো হচ্ছে কি যে ওই জেড ব্লুয়ের সিস্টেমেটিক আর এখন সেটা হচ্ছে কি আপনার যেটা বলছিলাম লাস্ট মুভার না, ওটাকে বলা লেট মুভারটা কি এন্টার্স দ্য মার্কেট লেটার দেন আদার কম্পিটিটর্স। তাহলে কী হয়, তার জন্য অ্যাডভান্টেজটা ক্যান বি ভিউড অ্যাজ অ্যাডভান্টেজ, ইমপ্লিমেন্টস লেটেস্ট অ্যাভেলেবল টেকনোলজিস, নো বার্ডেন উইথ লেগেসি সিস্টেমস। সো এই দুটো নিয়ে হচ্ছে মেইনলি, সেটা হচ্ছে কি যে এখন যে নতুন টেকনোলজিগুলো আছে, অ্যাভেলেবল টেকনোলজিগুলো, সেটাকে নিয়ে সে কাজ করতে পারবে। 1, 2 হচ্ছে লেগেসি সিস্টেম হচ্ছে তার আগে যারা ছিল, তারা যে প্রবলেমগুলো পড়ছে সেই প্রবলেমে এখন সে আর পড়বে না, সে অলরেডি জেনে গেছে তারা কী ধরনের প্রবলেমে পড়তে পারে। সো লেট মুভারটা হচ্ছে কি এইভাবে অ্যাডভান্টেজটা পায়। শেষ। আচ্ছা, সো আমি স্লাইডগুলো দিয়ে দিচ্ছি, আমি স্লাইডটাও দিয়ে দিচ্ছি আর কোশ্চেনটাও দিয়ে দিচ্ছি আমি। আর আজকে আসছেন না, এই প্রিন্স আসছেন তাই তো, নাকি আসেন নেই? আজকে প্রেজেন্ট ছিলেন ক্লাসে? ও আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এনি কোশ্চেন? কিছু বুঝিয়ে নেই, কী প্রশ্ন করবো? আচ্ছা স্যার, আমার মাথায়